আজ আমরা কলকাতার নন্দিনী নামের এক তরুণীর জীবনের গভীরে ডুব দেব। মানে ওর গল্পটা শুনলে মনে হয় স্বপ্ন আর বাস্তব যেন কি বলে একেবারে মিলেমিশে গেছে। হ্যাঁ, একদম। এই কাহিনীটা আমরা পেয়েছি পেতনির প্রেম, এক অলৌকিক আকর্ষণ লেখাটি থেকে। নন্দিনী মানে একজন সাধারণ চাকরি করা মেয়ে, তাই তো? হুম, সে হঠাৎ করেই প্রতি রাতে একই স্বপ্ন দেখতে শুরু করে। হ্যাঁ, ঠিক তাই। স্বপ্নে সে দেখত গোধূলিবেলার একটা মাঠ। সেখানে এক যুবক দাঁড়িয়ে তাকে ডাকছে। ডাকছে? কি বলছিল? বলছিল সে আসবে, মানে নন্দিনীর কাছে আসবে। প্রথমে নন্দিনী অতটা গুরুত্ব দেয়নি, বুঝলেন তো? আচ্ছা। কিন্তু মানে একই স্বপ্ন যখন বারবার ফিরে আসতে লাগলো, তখন ওর একটু ভয় লাগতে শুরু করে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, ছেলেটার মুখ কি দেখতে পেত? না, না। মুখটা তেমন স্পষ্ট নয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কণ্ঠস্বরটা। সেটা নাকি ওর খুব, খুব চেনা লাগত। খুব চেনা কণ্ঠস্বর। এখানেই কি রহস্যটা আরও ঘনীভূত হয়? কারণ ছেলেটা তো শুধু ডাকছিল না, কিছু বলছিলও নাকি? হ্যাঁ? ঠিক এই জায়গাতেই ঘটনাটা একটা অন্য মোড় নেয়। স্বপ্নে ওই যুবক বলতে শুরু করে যে সে আসলে নন্দিনীকেই এতদিন ধরে খুঁজছিল। খুঁজছিল। হ্যাঁ, আর এবার তাকে নিয়ে যাওয়ার সময় হয়েছে। ওহ! এটা শোনার পর তো নন্দিনীর ভয়টা আরও বেড়ে যাওয়ার কথা। ন্যাচুরাল, ওর ভয়টা অনেক বেড়ে যায়। ও তখন ওর এক বান্ধবী, রিমি, তাকে সবটা খুলে বলে। কি বলেছিল রিমিকে? বলেছিল যে স্বপ্নের ছেলেটাকে ওর কেমন যেন মৃত মনে হয়, ছায়ার মতো। মৃত, ছায়ার মতো। হ্যাঁ, আর চোখ দুটোই নাকি ভীষণ, ভীষণ দুঃখ। এটা কি শুধুই নন্দিনীর মনের ভাবনা ছিল, নাকি গল্পের কোনো স্পষ্ট কারণ বলা আছে? আর যুবকটি নাকি এও বলতো যে নন্দিনী তারই ছিল, আবার তারই হবে। ব্যাপারটা তো বেশ জটিল লাগছে। গল্পটা নন্দিনীর এই অনুভূতিটাকেই বেশি গুরুত্ব দিয়েছে। আর ঠিক এর পরেই বুঝলেন তো, বাস্তব জীবনে একটা নাটকীয় ঘটনা ঘটে। কি রকম? ওর অফিসে অরিত্র নামে একজন নতুন সহকর্মী যোগ দেয়। অরিত্র? আচ্ছা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই অরিত্রর গলার স্বর একেবারে হুবহু স্বপ্নের সেই যুবকের মতো। তাই নাকি? অবিশ্বাস্য! তাহলে তো নন্দিনীর মনে হাজারটা প্রশ্ন। মানে স্বপ্নের ছেলেটা কি অরিত্রর মতো দেখতে, নাকি অরিত্রই সেই ছেলে? একদম। ওদের মধ্যে বন্ধুত্বও হয়, কথাবার্তা শুরু হয়। কিন্তু ভয়টা কখন বাড়ে? এই চেনা কণ্ঠস্বর আর নতুন মানুষ, এর মধ্যে ভয়টা কোথায়? ভয়টা চরম পর্যায়ে পৌঁছায় যখন অরিত্র এমন কিছু কথা বলতে শুরু করে যা ওর পক্ষে জানা সম্ভবই নয়। যেমন? যেমন ধরুন, নন্দিনীর ওই যে স্বপ্নের মাঠটা, সেই মাঠটার কথা অরিত্র উল্লেখ করে বসে। সে কি? কিভাবে সম্ভব? শুধু তাই নয়, সে এটাও দাবি করে যে সেও নাকি ওই মাঠে থাকে। ভাবুন একবার। ওহ! ভাবতেই কেমন লাগছে। নিজের একান্ত ব্যক্তিগত স্বপ্নের কথা অন্য একজন, যে সবে পরিচিত হয়েছে, সে বলছে। নন্দিনীর তখন কি অবস্থা? স্বাভাবিকভাবেই ও একটা প্রচণ্ড মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। মানে কি হচ্ছে এসব? আর এর ঠিক পরেই স্বপ্নেও একটা বড় পরিবর্তন আসে। স্বপ্নে? কি পরিবর্তন? স্বপ্নে যে আবছা যুবককে দেখত, সে এইবার পুরোপুরি অরিত্র চেহারা নেয়। অরিত্রর চেহারা? হ্যাঁ, আর সে নিজের পরিচয় দেয়, জানায় ৩ বছর আগে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে? হ্যাঁ, তবে তার দেহ নাকি পাওয়া যায়নি। আর সে ফিরে এসেছে শুধু নন্দিনীর জন্য, পূর্বজন্মের কোনো প্রতিজ্ঞা রাখতে। তাহলে তাহলে অফিসের অরিত্র, যাকে সে রক্তমাংসের মানুষ ভাবছিল, দিনের পর দিন কথা বলছিল, সে আসলে? ঠিক ধরেছেন, সে আসলেই সেই মৃত আত্মাই। নন্দিনী এটা বুঝতে পারে। ও, এই সত্যিটা তো মেনে নেওয়া প্রায় অসম্ভব। হ্যাঁ, বাস্তবতার এই চরম ভাঙন ওকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। ওর পক্ষে এটা সহ্য করা খুব কঠিন হয়ে পড়েছিল। এর প্রভাব নিশ্চয়ই ওর রোজকার জীবনেও পড়েছিল। অফিসে কি হলো? অবশ্যই পরের দিন অফিসে গিয়ে যখন ও অরিত্রর খোঁজ করে, তখন যা জানতে পারে। কি জানতে পারে? জানতে পারে ওই নামে কেউ কোনোদিন ওখানে কাজই করত না। বলেন কি? সহকর্মীরা কেউ চেনে না? হুম, না, কেউ না। কেউ অরিত্রকে চেনে না, ওর নামও শোনেনি। তখন স্বাভাবিকভাবেই সবাই নন্দিনীকে একটু অন্য চোখে দেখতে শুরু করে। বোঝাই যাচ্ছে। ওর মানসিক অবস্থা তো তাহলে। হ্যাঁ, ও মানসিকভাবে
মানে সম্পূর্ণ ভেঙে পড়ে, অসুস্থ হয়ে যায়। এই অসুস্থতা, এটা কি শুধু মানসিক, নাকি এর অন্য কোনো দিকও ছিল গল্পে? এখানে ব্যাপারটা আরও জটিল হয়। নন্দিনীর অসুস্থতা তো ছিলই, কিন্তু স্বপ্ন দেখাটা বন্ধ হয়নি, চলতেই থাকে। কোনো ওষুধেও কাজ হচ্ছিল না? না, কোনো কিছুতেই না। স্বপ্ন আর বাস্তব এমনভাবে মিলেমিশে যেতে থাকে যে ওর মানসিক অবস্থা ক্রমশ খারাপের দিকেই যায়। বাস্তব জগতের সাথে ওর যোগাযোগটা কেমন যেন ক্ষীণ হয়ে আসছিল। আর গল্পের শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়? একদিন স্বপ্নে সেই যুবক অরিত্রর আত্মা, সে নন্দিনীকে চিরকালের জন্য তার হয়ে যাওয়ার আহ্বান জানায়। আহ্বান জানায়? হ্যাঁ, বলে শুধু নন্দিনীর সম্মতির অপেক্ষা। আর নন্দিনী, সে সে কি রাজি হয়? হ্যাঁ, নন্দিনী সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। রাজি হয়ে যায়? তারপর? তারপর কি হলো? তারপরের ঘটনাটা আরও রহস্যময়। মানে পরের দিন সকালে নন্দিনীর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ভেতর থেকে বন্ধ? তাহলে? দরজা ভাঙা হয়, কিন্তু দেখা যায় ঘর ফাঁকা। নন্দিনী নেই। উধাও? কোনো চিহ্ন? কিছু? কিচ্ছু না, শুধু জানালার ধারে একটা চিঠি পাওয়া যায়। ছোট্ট একটা চিঠি। চিঠি? কি লেখা ছিল তাতে? তাতে লেখা, সে চলে গেছে এমন এক জায়গায় যেখানে স্বপ্ন আর বাস্তবের কোনো ফারাক নেই। মানে? অরিত্রর কাছে? হ্যাঁ, লেখা ছিল তার প্রেমিক কথা রেখেছে, সে চিরকালের জন্য তার হয়ে গেছে। আর চিঠির শেষে? চিঠির শেষে নাম লেখা ছিল নন্দিনী, অরিত্রর। নন্দিনী অরিত্রর? কি কি অদ্ভুত আর করুণ এক সমাপ্তি! এই গল্পটা সত্যি প্রেম, মৃত্যু, বিশ্বাস আর অলৌকিকতার এমন একটা জগৎ তৈরি করে, যেখানে কোনটা সত্যি কোনটা মনের ভুল বোঝাই কঠিন। একদম। এটা আমাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, তাই না? সত্যিই তাই। আচ্ছা, এই যে তীব্র মানসিক টান বা গভীর ভালোবাসা, এটা কি সত্যি, মানে জীবিত আর মৃতের মধ্যেকার সব ব্যবধান ঘুচিয়ে দিতে পারে? নাকি এটা আসলে পুরোটাই নন্দিনীর মনের এক গভীর বিভ্রম, এক ধরনের মানসিক ভাঙনেরই প্রকাশ? প্রশ্নটা কি বলুন তো, থেকেই যায়। এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা। নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ৬টা ও সন্ধ্যা ৬টা। ঘুমের আগে একবার শুনে নি, যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়।